রৌদ্রদগ্ধ আকাশে হঠাৎ রোদটা বুঝে এলো। কৃষ্ণকালো মেঘের আনাগোনা শুরু হলো সেখানে। নিকোলাস উঠে দাঁড়ায়। বন্য ঔষধি গাছ সম্পর্কে ওর জ্ঞান খুব বেশি নেই। নোভা এসব ব্যাপারে খুব পটু। এখন যেহেতু নোভা নেই, ওকেই কিছু একটা করতে হবে। ইসাবেলার সারা শরীরে আছুড়ার আঘাতের চিহ্ন। নিকোলাস যতবার দেখে ততবার নিজের স্বার্থপর সত্তাকে তিরস্কার করে। এই স্বার্থপর স্বভাবের কারণে সে আরও বেশি করে চায় ইসাবেলাকে দূরে সরাতে। কারণ ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছায় সে কষ্ট দেবে ইসাবেলাকে। পিশাচদের কাছে কোনো মানুষ নিরাপদ নয়। কতক্ষণ নিজের সেই সত্তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে রাখবে? একসময় না একসময় নিজের স্বরূপে ফিরবেই পিশাচ। দ্রুত বনের মধ্যে হারিয়ে গেল নিকোলাস। ফিরল কিছুক্ষণ পরে। তখন ওর হাতে ঔষধি গাছগাছরা ধুয়ে একটা বড় পাতার মধ্যে করে নিয়ে এসে বসলো ইসাবেলার পাশে। মেয়েটা এখনো কি শান্তিতে ঘুমাচ্ছে। ওর মেঘের দিকে অপলক চেয়ে রইল নিকোলাস। একদম এই প্রকৃতির মতো হৃদয় কারা মুখশ্রী। দেখলেই প্রশান্ত হয় মন। ইসাবেলার মুখের ওপর কিছু অবাধ্য চুল এসে উড়ো উড়ি করছে। সাবধানে আঙ্গুলে ডগা দিয়ে সেগুলোকে সরিয়ে দিল। অকারণেই একচিলতে হাসি দেখা দেয় নিকোলাসের ঠোঁটে। ঔষধি পাতার কয়েকটা হাতের তালুতে রেখে দুহাতের পিষতে লাগলো। একটু আগের গরম বাতাসে খানিক ঠান্ডা ভাব এসেছে। নিকোলাস হাতের তালু পিষতে পিষতে আকাশটার দিকে তাকালো। সুউচ্চ গাছের ফাঁকে ফাঁকে আকাশটা ভালো করে দেখার উপায় নেই। তবুও যতটুকু দেখা যায় তাতে বোঝা গেল আজ হয়তোবা বৃষ্টির সাক্ষাৎ মিলবে। ইসাবেলা গরমে এই কদিন বেজায় কষ্ট করেছে। বৃষ্টি হলে মেয়েটার জন্য ভালো হয়। মুখটা ফিরিয়ে আনলো ইসাবেলার দিকে। ভুরু কুচকে গেল। ঘুমের মধ্যে কেমন যেন করছে ও। একটু পর অস্ফুট গোঙানির শব্দ বের হলো ওর মুখ দিয়ে। হাত দুটো মাটি খামচে ধরে আছে। নিকোলাস উদ্বিগ্ন হয়ে কাছে গেল। বেলা, বেলা। ওর শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিকোলাস হাতের ঔষধ পাতার উপর ফেলে ইসাবেলার বাহু ধরে ফের ডাকে, বেলা, বেলা। ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে। আতঙ্কে বিড়বিড় করে। নিকোলাসের হাতটা থাপ্পড় দিয়ে সরিয়ে দেয় ঘুমের মধ্যে। ওর চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। ঠোঁট কাঁপছে থরথর করে। সেই কাঁপা ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, পিটার, পিটার। কাউকে না দেখেও যে অপছন্দের লিস্টে ফেলা যায় এই পিটার নামটা না শুনলে নিকোলাস জানতো না। ইসাবেলার বাহু ধরে ঝাঁকুনি দিল। ঘুম ভাঙলো ইসাবেলার। দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এলেও ওর ভয় কিছুতেই কাটলো না। ঝাঁপিয়ে পড়লো নিকোলাসের বুকের ওপর। শক্ত করে জড়িয়ে ধরলো। পিটার, ও আবার এসছে। পিটার, ড্যামিয়ান ফিরে এসছে। পিটারের নামটা শুনে চলছিল নিকোলাস, কিন্তু দ্বিতীয় নামটা শোনা মাত্রই জলাপোড়ার সিস্টেমই যেন থমকে গেল। দোহাতে ইসাবেলার বাহু ধরে সরিয়ে মুখোমুখি এনে অবাক কণ্ঠে বলে, ড্যামিয়ানকে তুমি চেনো? এবার ঘোর কাটল ইসাবেলার। ভয়ার্থ মুখটা স্তম্ভিত। ড্যাব ড্যাব করে চেয়ে আছে নিকোলাসের মুখের দিকে। পিটার নয়, নিকোলাস ওর সামনে। ধাতস্থ হয়ে সময় লাগলো। পুরাতন সেই দুঃস্বপ্ন আজ হঠাৎ ফিরে এসেছে ড্যামিয়ানকে দেখে। ইসাবেলার মনে পড়েছে জানালার দাঁড়ানো লোকটা কে ছিল। ড্যামিয়ন ছিল। অতীতের সেই দুঃসহ ঘটনা আবার ওর স্মৃতিতে ফিরে এসেছে। ড্যামিয়ান আবার ফিরে এসেছে। বেলা, হুম। ড্যামিয়ানকে তুমি কি করে চেনো? হাত ছাড়িয়ে মুখ ঘুরিয়ে বসে ইসাবেলা। ড্যামিয়ান ওর অতীতের এক গোপন অধ্যায়, যা কেবল ভুলে থাকতে চায় ইসাবেলা। ভুলে যেতে চাই ওই অসহ্য নামটা। দুহাতে চোখ মুছে বলে, কে ড্যামিয়ান? আমি আমি ড্যামিয়ান নামে কাউকে চিনি না। নিকোলাস শতভাগ শিওর এই মেয়ে মিথ্যা বলছে। ওই স্পষ্ট শুনেছে ইসাবেলা একটু আগে ড্যামিয়ানের নাম নিয়েছে। ইসাবেলার চোয়াল ধরে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলে, মিথ্যা বলবে না বেলা। আমি স্পষ্ট শুনেছি ড্যামিয়ানের নাম নিয়েছো। সত্যি করে বলো, ওকে তুমি কিভাবে চেনো? ও কি তোমাকে খুঁজতে লিভিয়ার গৃহ পর্যন্ত এসেছিল? আর্ত হয়ে ওঠে ইসাবেলা। বিড়বিড় করে, আমাকে খুঁজতে? আমাকে খুঁজতে? ভয়টা যেন আরো বাড়ে ওর। নিকোলাস দেখতে পায় সেটা। চোয়াল ছেড়ে নিজের দিকে ঘুরিয়ে বসায়। ওর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, আমি থাকতে ভয় কিসের তোমার? আপনি তো সব সময় থাকবেন না আমার সাথে নিকোলাস, তখন? ইসাবেলার সিক্ত চোখ জোড়া নিকোলাসকে আনমনা করে তোলে। সত্যি তো ও চিরজীবন থাকবে না ইসাবেলার পাশে। তখন কি হবে ওর? এই না থাকতে পারার যন্ত্রণা ওকে একটু কেমন করে দিল। কিন্তু ড্যামিয়ানের ভাবনা সব ভুলিয়ে দেয় পরক্ষণেই। ড্যামিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? এত কেন ভয় ওকে তোমার? ইসাবেলা ঘাবড়ে যায়। অস্থিরতা প্রকাশ পায় হাবভাবে। নিকোলাসের কপালে একটার পর একটা ভাঁজ পড়ে। বেলা,
ও আমার দুঃসম্পর্কের মামা। আস্তে আস্তে বলল ইসাবেলা। নিকোলাসের কপালের ভাঁজ মিলিয়ে গেল, সেখানে দপ করে ওঠে রগ, বিস্মিত শোনালো গলা। তোমার দূর সম্পর্কের মামা? মায়ের মুখে শুনেছি নানুর এক চাচাতো ভাই ছিলেন। অন্য সব ভাইদের থেকে চারিত্রিক দিক দিয়ে আলাদা ছিলেন তিনি। খুব উশৃঙ্খল স্বভাবের ছিলেন। ঘর সংসারের প্রতি আগ্রহ ছিল না। রোজ পতিতালয়ে যাতায়াত ছিল। ওই পতিতালয়ের এক মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়। ড্যামিয়ান ওই মেয়েটার গর্ভে এলে উনি ওকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। এরপর আস্তে আস্তে ওখানে যাতায়াত বন্ধ করে দেন। পরিবারের সকলের জোড়াজুড়িতে একসময় বিয়ে করতে রাজি হন মায়ের সেই চাচা। সময়ের আবর্তে আগের জীবনের সব ভুলে যান। এক ছেলে আর এক মেয়ে নিয়ে বেশ ভালোই চলছিল তার সংসার। কিন্তু হঠাৎ একদিন নানু বাড়ির দরজায় 15 বছরের এক কিশোর এসে হাজির হয়। তখনও আমি মায়ের গর্ভে। মা সাক্ষী ছিলেন সেই ঘটনার। নানু ছিলেন তখন পরিবারের কর্তা। নানু কিশোরের নাম জিজ্ঞেস করলে চুপ থাকে সে। বাড়িয়ে দেয় সঙ্গে থাকা একটি চিঠি, যেন সেটাই ওর পরিচয়। নানু চিঠিটি পড়ে জানতে পারেন কিশোরটি তার ছোট ভাই ভলকভের ঔরসজাত সন্তান, যার মা ছিল ওই পতিতা মেয়েটি। ঠিক কঠিন রোগে ভুগে মেয়েটির মৃত্যু হলে কিশোরের আর যাওয়ার কোনো স্থান থাকে না। মৃত্যুর পূর্বে মেয়েটি ভলকভকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে যায়। সন্তানকে স্বীকৃতি না দিলেও যেন একটু আশ্রয় দেন সেই অনুরোধ করেন চিঠিতে। কিন্তু তিনি সেদিনও সন্তান বলে অস্বীকার করেন কিশোরটিকে। গলা ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ির বাইরে। পরিবারের বড়রা তাকে বুঝায়, হাজার হোক তাদের বংশের রক্ত বইছে ওর শরীরে। সুতরাং সকলে সিদ্ধান্ত নিল কিশোরকে বাড়িতে রাখার। কিন্তু ভলকভ বেঁকে বসলেন। তিনি কিছুতেই নিজের নাম ওকে দেবেন না। নানুকে বললেন, হয় ওই কিশোর থাকবে, নয়তো তিনি। কিশোরের মুখে চেয়ে নানুর করুণা হলো। ভাইকে বোঝালেন, কিন্তু বুঝলেন না ভলকভ। রাগে সপরিবারে বাড়ি ছেড়ে চলে গেলেন মস্কোতে। এদিকে কিশোরের নাম পরিচয় নিয়ে ক্রমে ক্রমে কথা উঠল। অন্যত্র উপায় এবং দয়াপরবশ হয়ে নানু ওর নাম রাখলেন, সাথে বংশের নামও ওকে দিলেন। নামহীন কিশোরের হলো ড্যামিয়ান ম্যাক্সওয়েল পেট্রোভ। কিন্তু ইসাবেলার কথা অসম্পূর্ণ রয়ে যায় নিকোলাসের প্রশ্নে। কি নাম বললে? ড্যামিয়ান। মিডল নেম কি বললে? ম্যাক্সওয়েল। কেন? নিকোলাসের চেহারার রং বদল ইসাবেলাকে কৌতূহলী করে। নিকোলাস বজ্রাহতের ন্যায় বসে রইল কিছুক্ষণ। আকাশে বজ্র নির্ঘোষ বেজে ওঠে। গাছের শাখায় শাখায় লাগে ঝোড়ো হাওয়ার ঝাঁকুনি। বাতাসে বেপরোয়া ভাব উড়িয়ে নেয় শুকনো পাতা আর খড়কুটোদের। ইসাবেলা দুহাত চোখের ওপর রাখে। ঝড় ওর চোখের কৌতূহল মুছে দেয়। নিকোলাস, ঝড় উঠেছে, চলুন ওঠা যাক। তোমার নানুর নাম কি? কাঁপা মৃদু গলায় বলল নিকোলাস। ঝোড়ো হাওয়ার শস্য শব্দে ইসাবেলা শুনতে পায় না ওর কথা। নিকোলাসের হাত ধরে বলে, চলুন ওঠা যাক। তোমার নানুর নাম কি বেলা? মৃদু কণ্ঠে বলে উঠল নিকোলাস। ইসাবেলা কেঁপে ওঠে ওর গলার স্বরে। ওর দিকে ভালো করে তাকায়। হিংস্র হয়ে উঠেছে নিকোলাসের চেহারা। দু কদম পিছিয়ে যেতেই নিকোলাস ওর বাহু ধরে কাছে নিয়ে এলো। জবাব চাই আমার বেলা, বলো। আমার হাতে ব্যথা লাগছে নিকোলাস, প্লিজ ছাড়ুন। নিকোলাসের সদন্ত বেরিয়ে এসেছে দুচোখে সেই ভয়ানক পৈশাচিকতা। পিশাচ ফিরে এসেছে স্বরূপে। এক হাত বাহু ছেড়ে ইসাবেলার ঘাড় চেপে ধরে কর্কশ গলায় বলে, নাম বলো তোমার নানুর বেলা, নাম বলো। আতকে উঠে ভয়ে ইসাবেলা ভীত কণ্ঠে বলে, মার্কোভিক ম্যাক্সওয়েল পেট্রোভ। ক্রূর হাসি জেগে ওঠে নিকোলাসের ঠোঁটে। ভাগ্যের পরিহাসে উন্মাদের মতো হাসতে লাগলো। ইসাবেলা ভয় পেয়ে যায়। নিকোলাস রক্তিম চোখে তাকায় ওর দিকে। ম্যাক্স, যে নাম নিকোলাসের এই অভিশপ্ত জীবনের কারণ, যে নাম ওর সকল ভালোকে মন্দতে পরিণত করেছে, নিকোলাসের সকল যন্ত্রণার কারণ, যে নাম বহু বছরের সুপ্ত আগ্নেয়গিরি আজ ফুঁসে ওঠে সেই নাম শুনে। ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে নিকোলাস। সামনে যেন ইসাবেলা নয়, ম্যাক্সের সেই রূপ দাঁড়িয়ে আছে যাকেও ঘৃণা করে। ছুঁড়ে ফেলে দেয় ইসাবেলাকে অদূরে। ব্যথায় আর্তনাদ করে উঠল ইসাবেলা। নিকোলাস হাওয়ায় উড়ে গিয়ে ওর গলা চেপে শূন্যে তোলে। আতঙ্কে বিস্ফোরিত ইসাবেলার চোখ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছটফট করছে শ্বাস নেওয়ার জন্য। ম্যাক্সওয়েল, দ্য গ্রেট ধোঁকাবাজ ম্যাক্সের বংশধর তুমি। তুমি জানো বেলা, তোমার নানুর বংশের প্রতিষ্ঠা পুরুষকে?
জানো? নানুর বংশের প্রতিষ্ঠা পুরুষের নাম মনে নেই ইসাবেলার। ছোটবেলায় বেশ যাতায়াত ছিল সেখানে, তারপর অনেক বছর যাওয়া হয় না। কেউ যে এখন আর বেঁচে নেই। নানু বাড়িতে তাদের পূর্বপুরুষদের পোর্ট্রেট আছে। এর মধ্যে প্রথম জনই ছিলেন পেট্রভদের প্রতিষ্ঠা পুরুষ। তাকে মহান ব্যক্তিত্ব বলে মনে করা ওর নানুরা। প্রতি বছর তার জন্মদিন পালন করা হতো। আগে চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হতো। এটাই বংশ পরম্পরায় চলে এসেছিল। সেই সম্মানীয় ব্যক্তির নাম শুনে কেন এমন নিষ্ঠুর হয়ে উঠল নিকোলাস? নামটা মনে করার চেষ্টা করলো ও। পোর্ট্রেটের নিচে নামটা লেখা আছে। ইসাবেলা চেষ্টা করলো স্মরণ করার। অনেক চেষ্টার পর ওর স্মৃতিতে ভেসে উঠল পোর্ট্রেটের নিচে লেখা নামটা। মনে পড়লো নানুর মিডিল নামই তার বংশের প্রতিষ্ঠা পুরুষের নামে, ম্যাক্সওয়েল পেট্রভ। কিন্তু এই নামটাকে নিকোলাস ম্যাক্স কেন বলল? ধোঁকাবাজি বা কেন বলল? ওর প্রশ্নগুলিতে যায় নিকোলাসের হাতের চাপ গলায় বাড়তে। নিকোলাস, আমার কষ্ট হচ্ছে নিকোলাস। কষ্ট হচ্ছে? কতটা? নিকোলাস আরো জোরে চেপে ধরে ওর গলা। মৃত্যুর সামনে দেখেছে ইসাবেলা, চোখের সামনে ঝাপসা এসে আসে। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। এতটা? ঝুঁকে এসে চাপা গলায় বলল নিকোলাস। তারপর ইসাবেলার গলা ছেড়ে দিল। খুব কাঁদতে লাগলো ইসাবেলা। শ্বাস নিচ্ছে জোরে জোরে। নিকোলাস ঘুরে দাঁড়ায়। আজ ইসাবেলার স্থানে অন্য কোনো পেট্রভ বংশীয় থাকলে বিনা দ্বিধায় শেষ করে ফেলতো। কিন্তু ইসাবেলাকেও মারতে পারলো না। এই ব্যর্থতা ওকে আরো বেশি কুপিত করে। ইসাবেলার দিকে ফিরে কর্কশ গলায় বলে, ব্লাডি ম্যাক্স অ্যান্ড ম্যাক্সওয়েল ফ্যামিলি। পৃথিবীতে এত জায়গা থাকতে আমার সামনে কেন এসে পড়ো তোমরা? কেন? ইসাবেলা নিষ্পাপ ব্যথাতুর দৃষ্টি নিকোলাসের পিশাচ সত্তাকে চুপ করিয়ে দেয় ক্ষণিকের জন্য। একটু আগে যা করেছে তা ভেবে মুষ্টিবদ্ধ করে। সে আবার ব্যথা দিয়েছে ইসাবেলাকে। আবার নিকোলাসের অপরাধবোধ ম্লান হয়ে ম্যাক্সের সাথে ইসাবেলার সম্পর্ক মনে করে। ম্যাক্সের কারণে ইসাবেলাকে আজও ত্যাগ করবে। অবশ্যই করবে। ম্যাক্সকে নিকোলাস ঘৃণা করে। ওর বংশের প্রতিটি জীবকেই সে ঘৃণা করে। ওদের সানন্দে হত্যা করতে রাজি, কিন্তু ভালোবাসতে নয়। নিকোলাস একদণ্ড সেখানে আর দাঁড়ালো না। হারিয়ে গেল হাওয়ায় মিশে। ইসাবেলা যেন এতক্ষণে কিছু বুঝলো। মার্কস, মার্কস। নামটা কয়েকবার নিতে সব পরিষ্কার হয়ে এলো। মনে পড়লো আগাথার জীবন কাহিনী। হতবুদ্ধি হয়ে অস্ফুটে বলল, আগাথা, মার্কস, মার্কস, আগাথা। আকাশ ভেঙে বৃষ্টি নামলো জমিনে। সেই কাদামাটির মধ্যে ভিজে বসে রইল স্তব্ধ মুখে ইসাবেলা। ও যেন এখনো বিশ্বাস করতে পারছে না এই সত্য। নিকোলাসের কোথাও ভুল হবে। ওর মার্কস বাবা আমার মায়ের বংশের প্রতিষ্ঠা পুরুষ কি করে হয়? সে তো নেকড়ে আর আমরা মানুষ। অবশ্যই ভুল আছে। ইসাবেলা উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাকে, নিকোলাস, নিকোলাস। কোথাও নেই নিকোলাস। ইসাবেলা কাঁদতে কাঁদতে বসে পড়ে আবার। আপনার ভুল হয়েছে নিকোলাস। মার্কস আর ম্যাক্সওয়েল এক ব্যক্তি নয়। আপনার মার্কস বাবা আমাদের কিছু না, কেউ না। নিকোলাস, ফিরে আসুন নিকোলাস। নিকোলাস আর ফিরবে না, এই ভাবনা ওর মনকে ক্ষত বিক্ষত করে তোলে। শরীরের ব্যথা মনের ব্যথাকে ছাড়িয়ে যায় তখন। ভাগ্য কেন বারবার বিরূপ হয় ওর প্রতি? কোন পাপে এমন করে ছেড়ে যায় ভালো লাগার মানুষগুলো? 1349 সাল। সুরঙ্গের যত ভেতরে ঢুকছে ততই অবাক হচ্ছে নিকোলাস। প্রাসাদের পূর্ব দিকের জঙ্গল ঘেরা স্থানে যে এমন একটি ভুতুড়ে সুরঙ্গ থাকতে পারে, এই ওর ভাবনার বাইরে ছিল। এই প্রাসাদে আছে বেশ কয়েক বছর হয়। বাইরে থেকে দেখলে প্রাসাদের রহস্য উদ্ঘাটন সম্ভব নয়। আজ অন্তত তাই মনে হলো নিকোলাসের। সুরঙ্গের সামনে ঘন অন্ধকার। মশালের আলোতে এর গায়ে জন্মানো নানান জীব চোখে পড়ে। গা ছমছম করে ওঠে সেসব দেখে। পায়ের নিচটা স্যাঁতসেঁতে, পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে। সাবধানে পা ফেলতে হচ্ছে আলো ধরে। অবাধে বেড়ে ওঠা বন্য আগাছা পরগাছা সরিয়ে যেতে হচ্ছে সামনে। প্রতিমধ্যে দুটো সাপের সাথে দেখা হয়ে গেল। ওর দিকেই যেন শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে। জিহ্বাটা বারবার বেরিয়ে আসছিল গা শিউরানো শব্দ করে। সুরঙ্গের গা বেয়ে আগাছার সাথে জড়িয়ে আছে একটা, ঠিক ওর বাম পাশে। কিশোর নিকোলাসের পা দুটো ঠক ঠক করে কাঁপছে। আতঙ্কিত দুজোড়া চোখ। মন বলছে এখানে আসা ওর উচিত হয়নি, কিন্তু এসে তো পড়েছে। ওর বয়সী ছেলেরা হয় সাহসী দুরন্ত, কিন্তু ও একেবারে উল্টো। ভীষণ শান্ত, বয়সের বেমানান, ভীতু আর সরল। মায়ের আজ্ঞাকারী ভদ্র ছেলে। এতটা ভদ্র যে লোকে নির্বোধ বলে বেশ মজা নেয়। রিচার্ডের এখানেই আপত্তি। তার সাথে যেন পুত্রের সাদৃশ্যের বড় অভাব। এই অভাবেই ক্ষোভ বাড়ে, ক্রোধ জাগে। আপাতত সেটা চেপে গিয়ে হাতের মশাল সমেত ঘুরে দাঁড়িয়ে বলেন, আবার কেন থামলে? শাট আপ।
নিকোলাস আঙ্গুল তুলে দেখায় কয়েক কদম দূরের লতায় জড়ানো ফনা তোলা সাপটাকে। রিচার্ডের ঠোঁটের কোণ বেঁকে গেল। নিজের ভাগ্যের ওপর পরিহাস করলো যেন। সৃষ্টিকর্তা তাকে এমন ভীতু সন্তান দিল। গায়ে গতরে তালগাছ অথচ মেরুদণ্ড দুর্বল। এই ফাঁপা মেরুদণ্ডী পুত্র দিয়ে কি লাভ তার? কোনো লাভ নেই, কেবল লোকের বিদ্রুপ ছুটবে এমন পুত্র লাভের কারণে। রিচার্ডের পুরনো সন্দেহ ফের মাথা চারা দিয়ে ওঠে। নিকোলাস কি আদেও ওর ঔরসজাত? এই একটা সন্দেহ রিচার্ডকে আমূল পরিবর্তন করে দিয়েছে। ওর হৃদয়ে হেমলকের বিষ ঢেলে সমস্তটা করেছে বিষাক্ত। নিকোলাস ওর চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা, তার সত্ত্বেও ওর বাহু সজোরে চেপে ধরে টেনে সাপটার মুখোমুখি দাঁড় করায়। ভয়ে সরে যেতে চাইলে বাধা দেয় রিচার্ড। নিস্পৃহ গলায় বলে, সামান্য একটা সাপকে এত ভয় তোর? নিজেকে আর ওটাকে দেখ, বল শক্তিশালী কে, বল। ও বিষাক্ত, ওর নিঃশ্বাসের পর্যন্ত বিষ আছে। ওটাই ওর হাতিয়ার, ওটাই ওর শক্তি। কিন্তু আমি তো নিরস্ত্র সাধারণ মানুষ। দেহের দীর্ঘতাকে শক্তি ভেবে কাছে গেলেই ও ছবল দেবে, মরে যাব আমি। নিকোলাস সরল কিন্তু বোকা নয়। ওর আর্ত মুখে চেয়ে কথাগুলো ভেবে একটু ভাবুক হলো রিচার্ড। তারপর সাপের কাছ থেকে সরিয়ে এনে বলল, চল। প্রাণে পানি পেল যেন নিকোলাস। ত্রস্ত পায়ে পিতার একটু আগে আগে চলতে লাগলো এবার। সাপটা ওর দৃষ্টিসীমার বাইরে যেতেই হাঁপ ছাড়ে। রিচার্ডের মুখে তখনও ভাবনার ছাপ। কি যে ভাবছেন তিনিই জানেন। নিকোলাস বারেক ফিরে পিতাকে দেখলো। রিচার্ডের গম্ভীর মুখ ওর ভীতি আরো বাড়িয়ে দেয়। মায়ের নিষেধ অমান্য করে না জানিয়ে রিচার্ডের সাথে এসেছে। ওর মা আগাথা জানতে পারলে রাগ করবেন। কি এক কারণে মা ওকে রিচার্ডের থেকে দূরে দূরে রাখে। নিকোলাসের নিজেরও ভালো লাগে না রিচার্ডের সান্নিধ্য। কৈশোরে পা রেখেছে, অনেক কিছুই বুঝতে পারে এখন। আর সবার বাবা মায়ের মতো সম্পর্ক নয় ওর বাবা মায়ের। তাতে অবশ্য একটুও খারাপ লাগা নেই। রিচার্ডকেও পিতা হিসেবে আগাগোড়াই অপছন্দ করে। যে পিতা প্রহার, ধমক আর তিরস্কার ছাড়া কখনো কথা বলেনি, তাকে পছন্দ করার তো কথা নয়। তবুও হয়তো পিতাকেও শ্রদ্ধা করত, হাজার হোক জন্মদাতা। কিন্তু মায়ের ওপর পিতার অকথ্য নির্যাতন নিকোলাসকে করেছে রুষ্ট। মাকেও সবচেয়ে বেশি ভালোবাসে। মাই ওর দুনিয়া। সেই মাকে প্রতি মুহূর্তে অপমানিত হতে দেখে কোনো সন্তান ঠিক থাকতে পারে না। নিজের উপর করা সকল নির্যাতন নিকোলাস মুখ বুজে সহ্য করেছে। টুস শব্দটি করেনি পিতার বিরুদ্ধে, ঘৃণাও না। কেবল মাকেও নির্যাতিত হতে দেখতে পারে না। শৈশব থেকে রিচার্ডোর কাছে ভীতির নামান্তর ছিল। এখন অপছন্দ এসে মিশেছে। অন্যদিকে ম্যাক্স ওর পছন্দের মানুষ। তাকেও বাবা বলেও স্বীকার করবে অকপটে। পিতৃস্নেহের অভাব তিনি পূরণ করেছেন। মায়ের পরে নিকোলাসকে যদি কেউ ভালোবেসেছে তবে তিনি ম্যাক্স। নিকোলাস ভাষায় প্রকাশ করতে পারবে না ম্যাক্স ওর হৃদয়ের কতখানি জুড়ে আছে। সেই শৈশব থেকেই দুজনের সম্পর্ক নিবিড়। ম্যাক্স বরাবরই ওকে বলেছেন, তোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই নিক, তবে জেনে রাখিস আমার আত্মার পরম আত্মীয় তুই। বালক নিকোলাসের বুকের বাপাশে হাত রেখে বলেছিলেন, এই যে হৃদয়, এখানে আমি আজীবন থাকবো। এই রূপে না হোক অন্য রূপে, তবুও থাকবো। দেখিস তোর আর আমার নিয়তি একই। শুরুতে গাথা চন্দ্রদেবী আমাকে কথা দিয়েছেন, রক্তের এই বৈষম্য তিনি ঘুচাবেন। তোর আর আমার হৃদয় যেমন এক হয়েছে, তেমনই দুজনের রক্ত একই মোহনয় গিয়ে মিশবে। আমি সেই দিনটির প্রহর গুনছি। নিকোলাসও প্রহর গুনেছে সেই দিনের। যখন জেনেছিল ওর মা আর ম্যাক্স বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, খুব খুশি হয়েছিল। ভেবেছিলাম ম্যাক্সের কথা বুঝি এবার সত্যি হবে, কিন্তু ভাগ্য এবারও বিরূপ হলো। ম্যাক্স নিখোঁজ হলেন। রিচার্ডের কাছে ফিরতে হলো ওর মাকে। নিকোলাস জানে ওর মা আগাথা কতটা ভালোবাসে ম্যাক্সকে। মাকে সুখী দেখতে চায়, সুখী একটা পরিবার চায়, ঠিক যেমনটা ওরা ম্যাক্সের সাথে ছিল বছরখানেক আগে। তাই তো ম্যাক্সকে ওর মন বারবার খুঁজে ফেরে। আজ যখন রিচার্ড বলল সে ম্যাক্সের কাছে নিয়ে যাবে, নিকোলাস কোনো কিছু না ভেবেই চলে এসেছে। কতদিন পর ম্যাক্সের সাথে দেখা হবে। ও ঠিক করেছে দেখা হওয়া মাত্রই তার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব কাঁদবে। অনুযোগে ম্যাক্সকে নাজেহাল করে ছাড়বে। কথাগুলো ভেবে আনমনেই হাসলো। ওর হাসি উবে যায় কাঁধে ভারী হাতটা পড়তে। পেছন ফিরে তাকাতেই রিচার্ডের রাশভারী মুখ দেখতে পায়। সামনে দৃষ্টি রেখে ইশারাই করছেন। পিতার দৃষ্টি অনুসরণ করে সামনে ফেরে। সুড়ঙ্গের শেষ মাথায় গুহার মতো ছোট্ট গোলাকার জায়গা। এখান থেকে বেশ খানিকটা ঢালু হওয়ায় গাছের গুঁড়ি কেটে সিঁড়ি মতো
মতো করা হয়েছে। রিচার্ডকে অনুসরণ করে নামলো নিকোলাস। সুড়ঙ্গের মতোই অন্ধকার এখানেও। মনটা কেমন যেন করছে নিকোলাসের। এমন অন্ধকার অনিরাপদ স্থানে ম্যাক্স রয়েছে, কিন্তু কেন? নিচে নামতে উৎকট গন্ধ এসে লাগে নাকে, ভেজা মাটিতে পা প্রায় দেবে যায়। তারপরেই থমকে গেল। সাপের বিষাক্ত শ্বাস প্রশ্বাসে পুরো গুহার ভেতরটা কাঁপছে যেন। নিকোলাস সতর্ক হয়ে শুনল, একটা নয় অসংখ্য সাপের বিচরণ। রিচার্ডের হাতের মশালের আলোতে ক্রমশ সাপগুলো ওর চোখে পড়ল। শান্ত অথচ শিকারী দৃষ্টিতে চেয়ে আছে ওরা। মাথা সামান্য তুলে এঁকে বেঁকে চলছে সদর্পে। সাপের প্রকারভেদ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই নিকোলাসের, তবে এই সরীসৃপগুলোকে দেখে ওর মনে হলো পৃথিবীর সকল সাপের জাতি এখানে উপস্থিত। একটা ব্যাপার ওর দৃষ্টি আকর্ষণ করলো। সাপগুলোর সামনে গরু থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। গা গুলিয়ে এলো। রিচার্ড নির্ভয়ে মশাল হাতে সামনে এগোচ্ছে। ওর সামনে থাকা সাপগুলো কুর্নিশের ভঙ্গিতে স্থান ছেড়ে সরে যায়। বেশ অবাক করে নিকোলাসকে এসব। হঠাৎ খেয়াল করলো রিচার্ডের বাহাতের তর্জনীর দিকে। কোমরের নিচে ঝুলে থাকা তর্জনী ছাড়া সবকটা আঙ্গুল ভাঁজ, ওই একটা আঙ্গুল চক্রাকারে ঘূর্ণায়মান। নিকোলাস সাপগুলোর দিকে ফের তাকালো। এবার যেন আরো চমকে উঠল। প্রতিটি সরীসৃপের দৃষ্টি স্থির ওই আঙ্গুলের দিকে। ভয়ে থেমে গেল আবার নিকোলাস, আর সাথে সাথে গর্জনের ভঙ্গিতে ফোঁস করে উঠল কালো রঙের ব্ল্যাক মাম্বাটা। ঠিক নিকোলাসের বাপাসের মরা গাছের ডালে জড়িয়েছিল সেটা। ফনা তুলে মাথা এগিয়ে আনতে রিচার্ড তর্জনী তাক করেন। পিছিয়ে যায় ওটা আগের স্থানে। নিকোলাসের হাঁটু কাঁপছে রীতিমতো। থেমো না, চলতে থাকো। বড় অদ্ভুত আর অচেনা লাগলো রিচার্ডের গলা। আর নিকোলাস চুপ করে থাকতে পারল না, ভীত কণ্ঠে বলে উঠল, এখানে ম্যাক্স থাকে। আপনি আমাকে মিথ্যা বলছেন, তাই না? একটু পরে সব প্রশ্নের জবাব পেয়ে যাবে নিকো। এই বলে এই পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু কোথায় ম্যাক্স? আমি কিছুতেই বুঝতে পারছি না। এমন একটা জায়গায় ম্যাক্স কেন থাকবে? এখানে কি কোনো মানুষ থাকতে পারে? রিচার্ড হঠাৎ খ্যাক করে হেসে উঠলেন। বিড়বিড় করে বললেন, মানুষ। নিকোলাস ঠিক বুঝলো না, কিন্তু পিতার মুখের ভাব ওর পছন্দ হলো না। ম্যাক্সকে নিয়ে কোনো কটূক্তিও সহ্য করবে না, তাতে এই বয়সে যদি পিতার হাতে মার খাবে। রিচার্ড অবশ্য এরপরে চুপ রইল। ওরা আরও খানিক হাঁটতে সামান্য আলোর দেখা পেল। গুহার এই মোড়ে শুয়ে আছে বিশাল আকার পাইথন। রিচার্ডকে দেখে সেটার ভারী শরীর সরে যায়। সাপগুলো আপনার বশীভূত? নিকোলাসের প্রশ্নে হাসলেন আবার রিচার্ড। ঘাড়ের ওপর দিয়ে চেয়ে বললেন, তুমি চাও এদের বশীভূত করতে চাও? সজোরে মাথা ঝাঁকায় নিকোলাস। সাপকে ওর ভীষণ ভয়। ভয়ের জীবকে বশীভূত করবে কি করে? তাছাড়া কাউকে বশীভূত করে তার জীবনের ছন্দ নষ্ট করা এক ধরনের অপরাধ। নিকোলাস নির্ঝঞ্ঝাট জীবন বেশি পছন্দ করেন। রিচার্ড ছেলের মুখে কিছুক্ষণ চেয়ে গম্ভীর হয়ে যান। চলতে চলতে বলেন, এসো। গুহার মোড় ঘুরতে লোহার বন্দিশালা। রিচার্ডের পা থামে, সেই সাথে থামে নিকোলাস। সামনে আঙ্গুল তুলে রিচার্ড বলেন, ওই যে তোমার ম্যাক্স বাবা। আনন্দে জ্বলে ওঠে নিকোলাসের চোখ জোড়া। কিন্তু কোথায় ম্যাক্স? এখানে দাঁড়িয়ে কাউকেই দেখলো না। রিচার্ড ইশারা করলো সামনে এগিয়ে যেতে। নিকোলাস সানন্দে এগিয়ে গেল। বন্দিশালার এক কোণের আবছা আধারে দুটো মানুষকে দেখতে পেল। নিকোলাসের আনন্দ ম্লান হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এক যুবতীর কোলে শুয়ে আছে ম্যাক্স, পরনে পুরনো ময়লা কাপড়। দুজন দুজনের দৃষ্টিতে এতটাই হারিয়ে গেছে যে সামনে নিকোলাসের উপস্থিতি টের পাননি। যুবতীর মুখটা একসময় ঝুঁকে এলো কোলে থাকা ম্যাক্সের মুখের দিকে। ম্যাক্সও এক হাতে যুবতীর মাথার পেছনে হাত রেখে মুখ তুললেন। দুজনের ঠোঁট নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়। নিকোলাসের মনে হলো কেউ যেন ওর বুক বরাবর সারবিদ্ধ করেছে। অসহ্য যন্ত্রণায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম। সেই মুহূর্তে কেবল একটা অনুভূতি ওর সমস্ত কিছুর উপর আধিপত্য করে বসলো, আর তা হলো প্রতারিত হওয়ার বিষম জ্বালা। পেছনে দাঁড়ানো রিচার্ড তখন মহা খুশি। যা দেখাতে চেয়েছিল তাই তিনি দেখাতে পেরেছেন। ছেলের অন্তরের জ্বালাকে বিষে পরিণত করতে এগিয়ে এলেন। দেখো, তোমার ম্যাক্স বাবাকে প্রেমিকা নিয়ে বেশ মজেই আছে সে। তোমাকে এবং তোমার মাকে বেমালুম ভুলে গেছে আজ। রিচার্ডের উচ্চ গলায় চমকে তাকান ম্যাক্স এবং যুবতীটি। নিকোলাসের ব্যথাতুর মুখটা দেখে ম্যাক্স ভূত দেখার মতো চেয়ে রইলেন। রিচার্ড নিকোলাসের কাঁধে হাত রেখে বললেন, ও একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তোমার মা আর আমার সংসার ভাঙতে এতদিন মিথ্যা ভালোবাসা নাটক করেছিল তোমাদের সাথে। কার্যসিদ্ধির পর তোমাদের ছেড়ে নতুন প্রেমিকা জুটিয়ে সংসার পেতেছিল।
ধরে এনে এখানে বন্দি করে রেখেছিলাম দুটোকেই। এবার প্রতিশোধ নাও নিকো। ও মিথ্যা বলছে নিক, ওর কথা তুই বিশ্বাস করিস না বাবা। ম্যাক্স উঠে এসে দাঁড়ালেন নিকোলাসের সামনে। নিকোলাসের অনিমেষ নেত্রের কার্নিশের জল টলমল করে, ঠোঁট দুটো কেঁপে ওঠে, অস্ফুটে বলে, এমন কেন করলে তুমি ম্যাক্স বাবা? আমার মাকে কেন ধোঁকা দিলে? আমাদের সুখী সংসারের স্বপ্ন তুমি কেন ভেঙে দিলে? এখন আমি মাকে গিয়ে কি বলবো? মা যে তোমার ফেরার আশায় পথ চেয়ে আছে। নিক বাবা আমার। ম্যাক্স হাত বাড়িয়ে ওকে ছুতে গেলে সরে দাঁড়ায় নিকোলাস। আহত চোখে তাকালেন ম্যাক্স। যুবতী অপরাধী মুখ করে পেছনে দাঁড়িয়ে আছে। ম্যাক্স রিচার্ডের দিকে জ্বলন্ত চোখে চেয়ে বলেন, সব এই রিচার্ডের কারসাজি, বিশ্বাস কর নিক, ও আমাকে। ম্যাক্সের কথা শেষ করতে দেন না রিচার্ড, বলেন, তুই আমার ছেলে আর আগাতাকে ধোকাতে ভেবেছিলিস বেঁচে যাবি? তোকে আর তোর প্রেমিকাকে ভয়ঙ্কর মৃত্যু দেবো আমি। রিচার্ডের ডাকে পাইথন হেলতে দুলতে এগিয়ে যায় ম্যাক্সের খাঁচার দিকে। যুবতী আটকে ওঠে। পাইথনকে এগিয়ে আসতে দেখে যুবতী আতঙ্কে চিৎকার করে। ম্যাক্স, ম্যাক্স। ম্যাক্স ফিরতেই নিকোলাস ওর হাত চেপে ধরে। আমি সব ভুলে যাব। তুমি ওকে ফেলে চলো আমার সাথে। মা আর নোভা অপেক্ষা করছে তোমার জন্য। চলো ম্যাক্স বাবা। যুবতীর আতঙ্কিত মুখ দেখে খারাপ লাগছে নিকোলাসের, কিন্তু মায়ের খুশির জন্য সে এই মুহূর্তে খারাপ লাগাটাকে ঠেলে সরিয়ে দিল। স্বার্থপর হলো। পাইথন একেবারে কাছাকাছি চলে গেছে। যুবতী কাঁদতে কাঁদতে বলে, ম্যাক্স, ম্যাক্স, আমাদের বাচ্চাকেও মেরে ফেলবে। নিকোলাসের হাতের মুঠ খুলে ম্যাক্সের হাতটা মুক্ত হয়। যুবতীর বড় পেটটাতে দৃষ্টি স্থির হলো ওর। ঈর্ষার অনল একটু একটু করে শান্ত মস্তিষ্ক পবিত্র হৃদয়কে পুড়াতে লাগলো। ম্যাক্স কিছু বলবে তার পূর্বে যুবতী পুনরায় আর্তনাদ করে ওঠে। সেদিকে ছুটে যান ম্যাক্স। মনুষ্যরূপে পাইথনটার সাথে পেরে উঠবে না জেনে নিজের নেকড়ে রূপ ধারণ করেন। চোখের পলকে পাইথনটার দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বন্দিশালার এদিকে ওদিকে। যুবতী অচেতন হয়ে পড়ল সেখানে। ম্যাক্স মানুষ রূপে ফিরে যুবতীর মাথাটা কোলে নিয়ে জাগানোর চেষ্টা করেন। হঠাৎ পেছন ফিরে তাকাতে নিকোলাসের বিবর্ণ মুখ, বিস্ফোরিত চোখ দেখতে পায়। কোল থেকে যুবতীর মাথা নামিয়ে আবার এগিয়ে এলো নিকোলাসের কাছে। সবটা ব্যাখ্যা করতে গেলে ভয়ে সরে যায় নিকোলাস। রিচার্ড ওকে বুকে জড়িয়ে বলেন, নিকো, দেখো তো চোখের সামনে এই বহুরূপী আসল চেহারা। ও তোমাদের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো কামনা করেনি, করবে না। কে জানে তোমার ওপর হয়তো জাদুটনাও করে রেখেছে। শিউরে ওঠে নিকোলাস। পিতার মুখের দিকে তাকায়, তারপর ম্যাক্সের পানে। একরাশ ঘৃণা আর ভয় দেখতে পায় নিকোলাসের চোখে। ম্যাক্স বিমর্ষ হলো তার মুখ। ওকে মেরে ফেলবো নিকো, নয়তো ও আমাদের সবার পরিণতি করবে ওই পাইথনের মতো। মেরে ফেলো ওই প্রতারককে, মিথ্যাবাদী আর বহুরূপীটাকে। নিকোলাসের হাতে ধারালো তলোয়ার তুলে বন্দিশালার দরজা খুলে দেয় রিচার্ড। নিকোলাস নড়ে না। ম্যাক্সকেও কিছুতেই মারতে পারবে না। পিতাকে মাথা নাড়িয়ে করুণ মুখে অসম্মতি জানায়। রিচার্ড তাকে অসন্তুষ্ট হলেন, বললেন, তবে ওর প্রেমিকাকে মেরে আয়। ওই মেয়ের জন্য ম্যাক্স তোর মাকে ছেড়েছে। ওকে মেরে শিক্ষা দে ম্যাক্স। মার মার মার। কানের কাছে অদ্ভুত আওয়াজে চেঁচাতে লাগলো রিচার্ড। বদলে যায় নিকোলাসের শান্ত মুখ। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তলোয়ার তুলে যুবতীর অচেতন দেহের দিকে এগিয়ে যায়, যেন চাবি দেওয়া কলের পুতুল। বিড়বিড় করে বলে, এ আমার ম্যাক্স বাবাকে কেড়ে নিয়েছে। এ আমার মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছে। আমাদের সুখী সংসারের স্বপ্ন ভেঙেছে ওর কারণে। মৃত্যু হোক আজ ওর, মৃত্যু হোক। নিকোলাস তলোয়ার শুন্ডে তুলতে ম্যাক্সের যেন ঘোর কাটে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যুবতীর বুকে ঢুকিয়ে দেয় তলোয়ারের সুচালো অংশ নিকোলাস। ফিনকে দিয়ে রক্ত ছোটে। গর্জন করে ওঠে ম্যাক্স। নেকড়ে রূপে নিকোলাসকে আক্রমণ করে বসে। ওর বুকে ঢুকিয়ে দেয় ধারালো নখ। কামড়ে ধরে নিকোলাসের গলা। সংবিত ফিরে নিকোলাসের। ব্যথায় নীলচে হয় ওর মুখ। মাকে চিৎকার করে ডাকে। রিচার্ড ছুটে এসে জাদু বলে ম্যাক্সকে নিকোলাসের দেহের ওপর থেকে সরিয়ে দেয়। নিকোলাসের রক্তাক্ত আহত শরীর দেখে হুঁশ ফিরল ম্যাক্সের। নিজের সন্তানের প্রতি প্রতিটি জীবই আবেগী এবং তাদের সুরক্ষাই হয় ঢাল। ম্যাক্সের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ঔরসজাত সন্তানের বিপদ দেখে তিনি নিকোলাসকে আক্রমণ করে বসেছেন, কিন্তু এখন যখন নিকোলাসের রক্তাক্ত আহত শরীর দেখলেন, অনুশোচনা আর আক্ষেপে পাগল প্রায় হয়ে উঠলেন। নিক আমার বাবা, আমাকে মাফ করে দে। এ আমি কি করেছি?
দুহাতে চুল মুঠ করে পাগলের মতো কাঁদতে লাগলেন ম্যাক্স। রিচার্ডের ঠোঁটে পৈশাচিক হাসি। তিনি আজ সফল। নিকোলাস এবার সম্পূর্ণ তার, পুরোটাই তার। নিকোলাসের চোখের সামনে ঝাপসা হয়ে এলো। ম্যাক্স কাঁদছেন, অথচ এখন আর নিকোলাসের খারাপ লাগছে না সেই কান্না শুনে। এই এত ব্যথার মধ্যেও হাসলো। অদূরে যুবতীর রক্তাক্ত দেহ পড়ে আছে। নিকোলাসের দৃষ্টি পাথর হয়ে গেল। ভেতর থেকে কেউ একজন বলল, তুই খুনি, তুই পাপী, প্রতিহিংসার বশে দুটো প্রাণ শেষ করেছিস। নরকে যাবি তুই। বিধাতা তোকে ঘৃণা করে, পৃথিবীর সকল জীব তোকে ঘৃণা করবে, তোর মা তোকে ঘৃণা করবে। ভীত সন্ত্রস্ত নিকোলাস কাঁদতে লাগলো চিৎকার করে। রিচার্ডের কোলে জবথব হয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি ওকে মারতে চাইনি। ওকে বাঁচাও, কেউ ওকে বাঁচাও। তুমি আজ প্রমাণ করেছো তুমি আমার ছেলে নিকো। ডিসেম্বর মাস, বরফে মোড়া পুরো গা, পায়ের নিচ গাছের শাখাপত্র আর বাড়ির ছাদে পুরো বরফের আস্তরণ পড়েছে। ঘরে ঘরে চলছে ক্রিসমাসের প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্রিসমাসের আমেজে খানিক ভাটা ফেলেছে। গ্রামের অনেক গৃহীর কর্তা যুদ্ধে, কেউ বা যুদ্ধাহত হয়ে কষ্টে পার করছে দিন। তাদের সংসারের বেহাল দশা। অনেকে আবার প্রিয়জন হারিয়ে শোকে কাতর। শোকটাকে বুকে করে প্রতিবাদ জানাতে ছোটে হিল অফ প্রসেসে। মাদাম আদলৌনা যুদ্ধে শহীদ হওয়া স্বামী এবং আহত পুত্রের স্মরণে বাড়ি থেকে মাইল খানেক দূরে এই হিল অফ প্রসেসে এসেছেন। শুধুমাত্র স্বামী শোকেই নন, আর সবার মতো তিনিও মৌন প্রতিবাদ জানান এখানে এসে। পুরোটা স্থান জুড়ে বড় বড় ক্রস। মাদাম আদলৌনা সাথে আনা ক্রসটা বেঁধে দেন সেখানে। এরপর নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। টের পান পেছনে দাঁড়ানো মেয়েটার স্থির দৃষ্টি তারই দিকে। বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে সে। মাদাম আদলৌনা বসা থেকে উঠতে গিয়ে সমস্যায় পড়েন। বয়স হয়েছে তার, হাড় দুর্বল, সহজে উঠতে বসতে পারেন না এখন। মেয়েটি এগিয়ে এসে হাতটা ধরে তাকে দাঁড়াতে সাহায্য করে। খুব কম হাসেন মাদাম আদলৌনা, কিন্তু এই মেয়েটির আদব তাকে বড় বিমুগ্ধ করে। বিমুগ্ধটা ঠোঁট হাসি এনে ছাড়ে। দুজন পাশাপাশি হেঁটে অন্য দিনের মতো বাড়ি ফিরছে। ক্রিসমাসের আগে আগে প্রয়োজনীয় বাজার করে নেবেন বলে ভাবলেন মাদাম আদলৌনা। মেয়েটার জন্য একটা ভালো পোশাক কেনার ইচ্ছে হলো তার। হাঁটতে হাঁটতে বললেন, ইসাবেলা হয়তো বুঝলো পছন্দের রং জানতে যাওয়ার কারণ। বলল, আমার তো যথেষ্ট পোশাক আছে মাদাম আদৌনা, অযথা নতুন পোশাকের দরকার কি? ওগুলো তো অতটাও পুরনো নয় মাদাম আদৌলনা, আমার বেশ চলবে। মুচকি হাসলো ইসাবেলা। মাদাম আশাহত গলায় বললেন, মাথা নাড়াই ইসাবেলা। তারপর বলে, একটা অনুরোধ রাখবেন মাদাম? মাদাম আদলৌনা থেমে যান। ইসাবেলা অপ্রস্তুত হয়ে যায়। কথাগুলো বলে ঠিক করলো কিনা তাই ভাবছে। মাদাম আদলৌনা মুচকি হাসতেই ঠিক বেঠিকের হিসেব চুকে গেল। হাসলো ও। মাদাম আদলৌনা ইসাবেলাকে আশ্রয় দিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন। এক সময় বড্ড করুণ অবস্থায় ওকে জঙ্গলে পেয়েছিলেন তিনি। ছেলের জন্য প্রায় জঙ্গলে বিশেষ এক ঔষধি পাতা সংগ্রহ করতে যান। বাড়ির পাশের জঙ্গলের পাতাগুলো প্রায় শেষ হয়ে এসেছিল। একজন বলল, মাইল কয়েক দূরের দক্ষিণের বড় জঙ্গলে অনেক রয়েছে পাতাগুলো। মাদাম চাইলে কয়েকটা গাছও এনে লাগাতে পারেন। চারিদিকে তখন সোভিয়েত সৈন্যের টহল, কিন্তু একমাত্র সন্তানের সুস্থতার জন্য যে কোনো রিস্কই তিনি নিতে পারেন। আত্মরক্ষা করে জঙ্গলে গিয়েছিলেন। খুব ঝড় বৃষ্টি ছিল সেদিন। হাতটা ঝড়ের দাপটে উড়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে বেশ বড় একটা গাছের নিচে আশ্রয় নেন। ঝড় থামলো, বৃষ্টিও কমে গিয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টিতে পাতাগুলো খুঁজে কয়েকটা গাছ সমেত তুলে নিলেন। বাড়ি ফিরবেন এমন সময় কান্নার শব্দ কানে এলো। কৌতূহলে সাবধানে এগিয়ে গেলেন। কাদায় মাখামাখি করে পড়েছিল ইসাবেলা। সাহস করে কাছে গিয়ে দেখলেন ততক্ষণে মূর্ছা গেছে ও। ওই অবস্থায় তো আর বাড়িতে আনতে পারতেন না। জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। ইসাবেলার জ্ঞান ফিরতেই মাদাম আদলৌনাকে দেখে প্রথমে ভয়ে জড়সড় হয়ে যায়। ঠান্ডায় থরথর করে কাঁপছিল ও। চোখ মুখ ছিল ফ্যাকাশে। মাদাম আদলৌনা ওকে অভয় দিয়েও কোনো কথা মুখ থেকে বের করতে পারলেন না। বেশ মায়াও হলো ওর এই দুরবস্থা দেখে। সঙ্গে নিতে চাইলে রাজি হলো না। মাদাম আদলৌনা বুঝলেন কারো অপেক্ষা করছে ও। তিনি অনেকক্ষণ বসলেন ওর পাশে, অথচ তিনি নিজেও সন্দিহান ছিলেন মেয়েটাকে সাথে নেওয়ার ব্যাপারে। প্রায় সন্ধ্যা হয়ে এলো।
কেউ এলো না দেখে মাদাম ওকে বুঝিয়ে রাজি করলেন। একা জঙ্গলে থাকাটা নিরাপদ নয়। ইসাবেলা নিরুপায় হয়ে রাজি হলো। ওকে দাঁড় করাতে গিয়ে মাদাম আদলৌনা টের পেলেন এক পা আহত ওর। কোনো রকমে ধরে রাস্তা পর্যন্ত নিয়ে এলেন। সেখানে মাদামের ঘোড়া গাড়ি দাঁড়িয়েছিল। ইসাবেলা গাড়িতে উঠেও পিছনে ফিরে তাকাচ্ছিল। মাদাম কারণ জিজ্ঞেস করলে মাথা নত করে ফোঁপাতে লাগলো। তিনি ভাবলেন ওর পায়ের কারণে হয়তো আপনজন ফেলে চলে গেছে। সান্ত্বনা দিলেন। তার সন্তানের কষ্ট ইসাবেলার মধ্যে দেখে করুণা আরো যেন বেশি হলো। বাড়িতে আনার কিছুদিন পরেই মাদাম আবিষ্কার করেন ইসাবেলা রাশিয়ান। কিছু কারণে রেথুনিয়া আর রাশিয়ার সম্পর্ক ভালো নয়। দুই দেশের জনগণের মধ্যেও এর প্রভাব পড়েছে। মাদাম আদলৌনা একবার ভেবেছিলেন ইসাবেলাকে বাড়ি থেকে চলে যেতে বলবেন, কিন্তু তার ছেলে মাধবী মায়ের মনের খবর টের পেয়ে নিষেধ করে এমন কাজ করতে। একটা অসহায় মেয়েকে কেবল ওর জাতিগত কারণে এভাবে বিপদের মুখে ছেড়ে দেওয়া অন্যায় এবং নিষ্ঠুরতা বলে মনে করে মাধভেই। তাছাড়া ইসাবেলার প্রতি ওর বিশেষ মায়া আছে বলে ধারণা মাদাম আদলৌনার। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। পঙ্গু ছেলের মন রক্ষার্থে ইসাবেলাকে বাড়িতে রেখে দিয়েছিলেন। মাধভেই প্রায় ইসাবেলাকে নিয়ে বলে, ছেলের কথা শুনে প্রথম প্রথম বিরক্ত হতেন, কিন্তু তখন তিনি নিজেও মানেন ইসাবেলা ভালো মেয়ে। নিজেকে রেখে অন্যকে নিয়ে যে ভাবে সে খারাপ হয় কি করে। দুজনে হাঁটতে হাঁটতে বাজারের পার্শ্ববর্তী রাস্তায় এসে দাঁড়ায়। বললেন মাদাম আদলৌনা। ইসাবেলা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বাজার ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ির পথে রওনা হলেন। মাদামের হাতে একটা ব্যাগ আর ইসাবেলা নিয়েছে দুটো। ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু কিনেছেন মাদাম। ইসাবেলার অনুরোধে অতিরিক্ত ময়দা এবং বাটারও কেনা হয়েছে, সাথে কিছু মাংস। উদ্দেশ্য অনাহারে থাকা মানুষগুলোকে অন্তত একবেলা খাওয়ানো। বাড়ির কাছাকাছি ব্রিজের কাছে এসে থেমে গেল ইসাবেলা। সর্দির তেজ বাড়াতে বরফ গলতে শুরু করেছে। ঝিলের পাড়ের বরফগুলো দুটো হলুদ টিউলিপ দেখা যাচ্ছে। মাদাম, আপনি বাড়িতে যান, আমি আসছি। হাতের জিনিসগুলো রেখে দৌড়ে গেল সেদিকে। ফুল দুটো দেখে ওর হৃদয় এবং চোখ প্রশান্তিতে ভরে যায়। ছিঁড়বে কিনা ভাবতে লাগলো। পেছন ফিরে বলল, মাদাম, ফুল দুটো ভীষণ সুন্দর। সত্যি ছিড়বো না? থাক। মনমরা হয়ে উঠে দাঁড়ায় ইসাবেলা। ফুল গাছেই সুন্দর, হাতে এলে মরছে যাবে। মাদাম ব্রিজের ওপর থেকে ওর দিকে তাকিয়ে বললেন, এত সুন্দর ফুল ছাগল খেয়ে নিবে। ফুল ছিঁড়া নিয়ে এতক্ষণ দোনোমনো ছিল। মাধবীর কথা মনে পড়তেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে রেখে যাওয়া ব্যাগ তুলে চলল বাড়ির দিকে। মাদাম আদলৌনা হাতের ব্যাগ সহ কিচেনে ঢুকেছেন। পরনের সোয়েটার খুলতে খুলতে বললেন, এক্ষুনি যাচ্ছি। হাতের ব্যাগ নামিয়ে সোয়েটার খুলে ফুল দুটো নিয়ে চলে এলো দোতলায়। মাধবীর দরজায় নক করতেই ভেতর থেকে জবাব এলো। আহত পা ফেলে বিছানায় আধশোয়া হয়ে বসেছিল মাধবী। হাতে নতুন বই। ইসাবেলা উচ্ছ্বসিত হয়ে ওর সামনে বসে বলল, দেখো কি এনেছি। হাতের বইটা কোলের ওপর রাখলো মাধবী। গোল চশমা নাকের ওপরে ঠেলে ইসাবেলার হাতের ফুলগুলোর দিকে তাকালো। সুন্দর না? খিলখিল করে হেসে উঠল ইসাবেলা। ব্রিজের পাশে তোমার পছন্দ হয়েছে? মাধবী বইটা পুনরায় খুলল। ইসাবেলা উঠে বেডের পাশের ছোট্ট টেবিলের ফুলদানির পাশে রাখলো টিউলিপ দুটো। ফুলদানির ফুলগুলো নেতিয়ে পড়েছে। ওগুলো নিয়ে নিচে এলো। মাদাম কিচেনে নেই। ইসাবেলা ফুলদানি পরিষ্কার করে নতুন পানি ভরে আবার উপরে উঠে এলো। আগের স্থানে ফুলদানিটা রেখে টিউলিপ দুটো ওতে রাখলো। মাধবী বই থেকে মুখ তুলে ওর হাসি মুখ দেখে মুচকি হাসলো। ইসাবেলা ওর দিকে ফিরতেই দৃষ্টি নামিয়ে নিল মাধবী। মুখোমুখি বসলো ইসাবেলা। কি পড়ছো? বিদ্রুপের সুরে বলল মাধবী। ঠোঁট উল্টে ফেলে ইসাবেলা। ওর গাল টেনে দিয়ে মাধবী বলল, মাধবী। গাল ডলতে ডলতে রেগে তাকালো ইসাবেলা। মাধবী বইটা রেখে পাশ থেকে নতুন একটা বই বের করে বলল, আমার জন্য
ইয়েস স্যার। স্যালুট করতে মাধভেই হাসলো আবার। ওর সাথে ইসাবেলাও। ইসাবেলার হাসি মুখে মুগ্ধ নয়নে চেয়ে রইল মাধভেই। এই মেয়েটার মুখ কারো কথা মনে করিয়ে দেয়, কত স্মৃতি তখন ভাস্বর হয় হৃদয় পটে। ইসাবেলার মাথার স্কার্ফ থেকে কয়েকটা চুল বেরিয়ে এসে কপালে পড়েছে। ঝুঁকে তর্জনী দিয়ে ছুঁয়ে কানের পাশে গুজে দিল মাধভেই। ইসাবেলার হাসি থেমে যায়, এক দৃষ্টিতে চেয়ে আছে মাধভেইর চোখে। ইসাবেলার গালের একপাশে হাত রাখলো মাধভেই। ইসাবেলা জোরপূর্বক হাসার চেষ্টা করে। এই নৈকট্য ওকে অস্বস্তি দেয়। সরে বসতে গিয়েও জড়তা লাগে। হুম, হ্যাঁ। মাধভেই মুচকি হেসে ওর কপালে চুমু দিয়ে আগের মতো করে বসলো। ইসাবেলা কিছুই যেন বুঝলো না, ভুরু কুচকে বলল, কেন বললে ও কথা? বিশ্বাস করি কিনা। লজ্জিত হয় ইসাবেলা। মাধভেই শব্দ করে হাসলো। হ্যাঁ, তুমি আমাকে বন্ধু ভাবো। না না না, আমি বন্ধু আর বড় ভাই ছাড়া আর কিছু ভাবি না তোমাকে, কসম করে বলছি। গলা ছুঁয়ে বলল ইসাবেলা। ওর আতঙ্কিত মুখ দেখে না হেসে পারে না মাধভেই। দুষ্টু চোখে ভুরু নাচাতে লাগলো মাধভেই। ইসাবেলা রুষ্ট মুখে উঠে দাঁড়ায়, হাতের বইটা দিয়ে মাধভেইর বাহুতে বাড়ি দিয়ে বলে, তুমি সবসময় এমন ফাজলামো করো মাধভেই, ধার ভালো লাগে না। আর কখনো ফুল এনে দেব না তোমাকে। লাগবে না তোমার সরি, অসভ্য কোথাকার। গাল ফুলিয়ে বেরিয়ে যায় মাধভেইর ঘর থেকে। মাদাম আদলৌনা কিচেনে দুপুরের খাবার তৈরি করছিলেন। চুলায় মাধভেইর গোসলের পানি গরম হচ্ছে। ইসাবেলার গোমরা মুখ এসে বসলো চুলার পাশে। জানতে চাইলেন মাদাম আদলৌনা। ইসাবেলা বলল, কিছু না। হাঁপ ছেড়ে আটা গুলতে লাগলেন মাদাম। এসব বলে আমাকে লজ্জা দেবেন না মাদাম। কৃতজ্ঞ তো আমি আপনাদের কাছে, অচেনা একটা মেয়েকে আপন সন্তানের মতো গৃহে আশ্রয় দিয়েছেন। মাধভেই ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছে। আপনাদের এই ঋণ আমি কিছুতেই পূরণ করতে পারবো না। মাদাম হাত ধুয়ে ইসাবেলাকে কাছে রাখেন। ওকে জড়িয়ে ধরে আদর করে বলেন। ইসাবেলা সরে এসে মাদামের হাতটা ধরে অশ্রু সজল চোখে বলে, মাধবী আবার হাঁটবে, আবার আগের মতো স্বাভাবিক জীবন যাপনে ফিরবেও। আপনি চিন্তা করবেন না ওকে নিয়ে। মাদাম আবার ব্রেড বানানোর কাজে লেগে যান। ইসাবেলা স্যুপ তৈরির প্রস্তুতি নেয়। স্যুপ তৈরির সামগ্রীর মধ্যে গাজর খুঁজে পেল না। মাদাম, গাজর তো আনা হয়নি, এখন গিয়ে নিয়ে আসবো। পার্স থেকে টাকা বের করে দিলেন ইসাবেলাকে। ব্রিজের পথে গেলে সময় বেশি লাগে। সময় বাঁচাতে পূব দিকে জঙ্গল ঘেরা হাঁটু সমান বরফের উপর দিয়ে রওনা হয়। এই পথে যেতে ওর ভালোই লাগে। পাখির কুজন শুনতে শুনতে এগিয়ে যায়। দুপুর হতেই সূর্যের তেজ ম্লান হয়। মৃদু বাতাসে উড়ে আসা বরফের ছাট বাড়িয়ে দেয় ওর গায়ের কাঁপুনি। শ্বাস প্রশ্বাসের সাথে মুখ থেকে ধোঁয়া ওড়ে। বাজারে পৌঁছে কেজি খানে গাজর আর দুহালি ডিম নিয়ে বাড়ির পথে রওনা হয় আবার। ডিম আর গাজর একটা ব্যাগে ভরে বাহুর সাথে বুকে জড়িয়ে নিয়েছে। ডান হাতে চিকন লম্বা একটা গাজর, ওটা এক এক কামড়ে চর্বণ করতে করতে জঙ্গলের পথ ধরে এগোচ্ছিল। হঠাৎ একটা পরিচিত গন্ধে পা জমে গেল, সেই সোদা মাটির গন্ধ। ডান হাতের অর্ধ খাওয়া গাজর ঠোঁটের কাছে থেমে আছে। বাহু শক্ত হয় ব্যাগের ওপর। ঘুরে তাকায় বাদিকে, না কেউ নেই। ধীরে ধীরে ডান দিকে ঘুরতেই চমকে ওঠে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিকোলাস। পরনে সেই কালো আলখেল্লা, হুডি ঘাড়ের ওপর পড়ে আছে। চট করে দৃষ্টি সরিয়ে নেয় ইসাবেলা। কান্নার তরঙ্গ ওর বুকে আছড়ে পড়ে। চোখ দুটো ভীষণ জ্বলছে, হাত পা জমে যাওয়ার উপক্রম। ডান হাতের গাজর মাটিতে পড়ে যায়, ব্যাগটাও হয়তো পড়তো। ইসাবেলা বাহু শক্ত করে। এতদিন বাদে নিকোলাসকে দেখে বুকের বাপাশে গোপন ব্যথাটা নড়ে উঠল। প্রকাশ্যে আসার জন্য বেপরোয়া। আর দুর্বল হতে চায় না ইসাবেলা। যে নির্দয়ভাবে ছেড়ে গেছে তার প্রতি কোনো আবেগ জাহির করবে না। দ্রুত পদে হাঁটতে লাগলো সামনে। যত এগোচ্ছে সেই পরিচিত গন্ধটা ততই হারিয়ে যাচ্ছে।
ভীষণ কষ্ট হচ্ছে ইসাবেলার। চেপে রাখা কান্নাটা বানের জলের মতো ফুঁসে ফেপে বেরিয়ে এলো চোখ দিয়ে। চোখ মুছতে মুছতে ছুটলো বাড়ির দিকে। পেছন ফিরে তাকাবে না ও। নিকোলাসের জন্য ওর মনে আর কোনো স্থান নেই, কিন্তু মন যে সে কথা মানতে চাইলো না। এত উপেক্ষার ব্যথার পরেও নিকোলাসকে আর একবার দেখার স্বাদ জাগে। থেমে যায় ইসাবেলা, ঘুরে দাঁড়ায় জঙ্গলের দিকে। নিকোলাসের ছায়াও এখন আর নেই সেখানে। ঠোঁট শক্ত করে চেপে ব্রিজে ওঠে, বিড়বিড় করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, কেন নিকোলাস, কেন? আর যে সহ্য হয় না আমার। হৃদয় ভাঙার ব্যথা কত সাংঘাতিক যদি জানতেন আপনি নিকোলাস, যদি বুঝতেন সেদিন কতটা আঘাত আমায় দিয়েছেন। বোকা আমি, ভুলে যাই কারোর দুঃখে আপনার কিছু এসে যায় না, ভুলে যাই আপনার কাছে কিছু আশা করা বোকামি। এত কিছু জেনেও আমার মন বারবার একই ভুল, একই বোকামি করে। কি করব এই মনকে নিয়ে আমি, কি করব? থমথমে রাত, গহীন অরণ্যের মাঝে একদল নরনারী হাঁটু ভেঙে প্রার্থনার ভঙ্গিতে বসে আছে। সামনে বহু পুরনো মদ ভর্তি বোতল, ক্রন্দনরত 5টা শিশু আর ভীত বিহবল অর্ধনগ্ন 2জন তরুণী। প্রার্থনারত নরনারীর মুখে অদ্ভুত শব্দ, অশুভ শক্তিকে আহ্বান করছে ওরা। অদূরে জ্বলছে 3টে মশাল, সেই মশালের আলোতে অস্বাভাবিক ওদের চাহনি। রাত গভীর হতেই অশুভ শক্তির প্রতি আহ্বান আরো জাগ্রত শোনায়। অশুভ এক আবহাওয়া চারিদিকের ঘন কালো অন্ধকারে জড়িয়ে যায়। ক্রমশ স্পষ্ট হতে থাকে নেকড়ের গর্জন। একটা দুটো এমন করে অসংখ্য নেকড়ের গর্জনে ভারী হয়ে ওঠে চারপাশ। ধীরে ধীরে মানুষগুলোর দিকে অগ্রসর হয়। প্রার্থনার ভঙ্গিতে বসে থাকা নরনারীরা কাঁপছে থরথর করে, শীতে নয় আতঙ্কে। কিন্তু সেই আতঙ্ক চোখ ওদের পর্যন্ত পৌঁছচ্ছে না। চোখে তখন কেবল লোভ আর লালসা বিচ্ছুরিত হচ্ছে। চাপা গোঙানির শব্দ শুনতেই ঠোঁটের হাসি দীর্ঘ হলো ওদের। প্রভু প্রভু, আগের আগের চাইছে জোর গলায় ডাকলো ওরা। হঠাৎ অনেকগুলো কালো বাদুড় উড়ে এসে ঘিরে ধরলো। তারপর সেই বাদুড় একটা মানুষের অবয়ব নেয়। দুহাত শূন্যে তুলে উঁচু গলায় পিশাচ বন্দনা করে, ঝুঁকে পড়ে মূর্তিটির সামনে। আবেগ ঢেলে পড়ল ওদের গলায়। প্রভু প্রভু। আপাত মস্তক কালো আলখেল্লা পরা দীর্ঘদেহী এক মানব মূর্তি দাঁড়িয়ে আছে ওদের সামনে। চোখ দুটো এবং নাক হুডির আড়ালে। চাঁদের আলোয় চকচক করছে ওর রক্তিম ঠোঁটের দুপাশের সাদা দাঁত। জ্বলন্ত বুভুক্ষ চোখে এক পাল নেকড়ে এসে থামলো দুপাশে। সদর্পে পায়চারি করতে করতে মূর্তিটি বলল, রাগে ঘোত শব্দ করে। সামনে বসা এক মধ্যবয়সী নারী থুতনি তুলে সরাসরি চেয়ে বলে, আলখেল্লা পরিহিত মূর্তিটি এগিয়ে এসে রমণীর চোয়াল চেপে নিকটে এনে বলে, ঠোঁটের পাশের সাদা সূচালো দাঁত দুটো মুহূর্তেই নারীর নগ্ন কাঁধে গেঁথে যায়। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। খানিক পরে নারীর আর্তনাদ থেমে যায়। মাটিতে পড়ে গেল ওর নিথর প্রাণহীন দেহ। বাকিরা আতঙ্কিত, নত মাথায় ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু ওরা জানে না ক্ষমা শব্দটা পিশাচের অভিধানে নেই। এরা কেবল আপন স্বার্থে চলে। ওই নারীর মতোই দশা হয় বাকিদের। নেকড়েদের রাতের খোরাকে পরিণত হতে হয়। ওদের আহাজারি নেকড়ের গর্জন আর পিশাচটার পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে রাতের নির্জনতা। শিশু আর তরুণীদের তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায় পিশাচ মূর্তিটি। মুহূর্তেই আবার সেই নিশুতি নিস্তব্ধতা। গাঢ় ঘুমে আচ্ছন্ন ইসাবেলা, গলা অবধি কম্বল টানা। ঘুমের ঘোরে বা কাত হলো। বন্ধ ঘরে আচমকা দমকা হাওয়া বইতে লাগলো। জানালার পর্দা উড়ে একপাশে সরে যায়। বাঁকা চাঁদ আকাশে। চাঁদের আলো এসে পড়লো ঠিক ইসাবেলার শিওরে। মাথার কাছের জানালার ফাঁক গলে একটু একটু করে ঘরে ধোয়া ঢুকলো। স্বরূপে আবির্ভূত হলো নিকোলাস। নিঃশব্দে এসে দাঁড়ায় ইসাবেলা মাথার পাশে। অনিমেষ চেয়ে আছে চন্দ্রালোকিত ইসাবেলার মুখশ্রীতে। এই নিস্তব্ধতার মধ্যেও একটা শব্দ ওর কানে এসে লাগলো, ঢিপ ঢিপ ঢিপ। হাত রাখলো বুকের বাপাসের ওপর। শব্দটার উৎপত্তি এখান থেকে। শব্দ বেজে ওঠে কেবল এই ঘুমন্ত তরুণীর কাছাকাছি এলে। ও নিকোলাসের সব এলোমেলো করে দিয়েছে। ঘৃণা করা
ঘৃণা করে ম্যাক্স এবং তার বংশধরদের, কিন্তু ইসাবেলাকে কেন ঘৃণা করতে পারছে না? মুখ ফিরিয়ে নিয়ে এতদিন দূরে থাকার পরেও আবার এই মেয়ের সামনেই এসে দাঁড়িয়েছে। এখানে আসার পূর্বে পণ করেছিল ইসাবেলার খোঁজ নেবে না, দুদিন না যেতেই সে পণ ভেঙেছে। পাবে না জেনেও গিয়েছিল সেই জঙ্গলে আর লিবিয়ার বাড়িতে। কোথাও ছিল না ইসাবেলা। গত 4 মাস মনকে বুঝিয়েছে ও ইসাবেলার পরোয়া করে না, যা করেছে তাতে একটুও অপরাধ বোধ নেই। কিন্তু সেদিন ইসাবেলাকে না পেয়ে ওর সাথে কিছু ঘটেছে এই ভয়ে পূর্বের সব কথা অর্থহীন হয়েছে। ওর নির্মমতা ওকেই শত গুণে আঘাত করেছে। ক্ষুব্ধ হয় নিজের ওপর। কেন এত নিষ্ঠুর হলো সে? কেন? ভেতর থেকে জবাব এলো, এই নিষ্ঠুরতা স্বার্থপরতাকে একদিন স্বেচ্ছায় গ্রহণ করেছিস তুই। ধ্বংস ছাড়া এই স্বভাব থেকে তোর নিষ্কৃতি নেই। নিকোলাস জানে এ সত্যি, জানে বলেই নিজের অনুভূতিকে প্রকাশ্যে আসতে দেয়নি। ইসাবেলাকে বলেনি কতটা পছন্দ করে ওকে। অপ্রকাশিত অনুভূতি যত সহজে উপেক্ষা করা যায়, প্রকাশ্যে এলে তা কঠিন হয়। তাছাড়া ম্যাক্সের বংশধরদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে চাই না। এই ম্যাক্স নাম নিকোলাসের ভালো লাগাকে ক্রোধে পরিণত করে। সেই ক্রোধের শিকার হয়েছে ইসাবেলা। বারবার এমনই হবে। কষ্ট পাবে ইসাবেলা। এই একজন মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায় না নিকোলাস। নিজের শান্তির জন্য হলেও ইসাবেলাকে কষ্ট দিতে নারাজ। এই নিয়ে স্বভাব আর মনে চলে তুমুল লড়াই। আমি তোমায় ব্যথা দিয়েছি, বিনিময়ে ঘৃণা, ক্ষোভ আমার প্রাপ্য। এই প্রাপ্য আমি অস্বীকার করি না বেলা, কিন্তু আজও যখন দেখেও মুখ ফিরিয়ে চলে গেলে ভীষণ কষ্ট হয়েছিল আমার। অস্বীকার করতে ইচ্ছে হলো তোমার এই রাগ ক্ষোভকে। বেলা, এখন কি তুমি আমাকে ঘৃণা করো? হয়তো করো, এটাই তো স্বাভাবিক। অথচ আমার মন চাইছে কিছু অস্বাভাবিক হোক। নিষ্ঠুর হওয়ার সাথে সাথে কেমন স্বার্থলোভীও আমি, তাই না বেলা? বিদ্রুপের হাসি নিকোলাসের ঠোঁটে। ইসাবেলার শিওর থেকে উঠে জানালার কাছে যায়। পেছন ফিরে শেষবার ওর মুখটা দেখলো। জানি না কোন তীব্র আকর্ষণ আমার সকল নিয়ন্ত্রণে ধস নামায়। চঞ্চল হয় আমার মন। আসবো না, দেখবো না ভেবেও গন্তব্য শেষ হয় তোমার দুয়ারে। আমি চাই না, আবার চাই তোমায় বেলা। এই চাওয়া না চাওয়ার দ্বিধাদ্বন্দ্ব কোনোদিনও শেষ হবে কিনা আমি জানি না। শুধু জানি তোমাকে ভুলে থাকা আমার দ্বারা আর হবে না। আমি চাইলেও এটা এখন অসম্ভব। এই অনুভূতির যন্ত্রণা যদি কেউ বুঝতো। যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল নিকোলাস। মিনিট বাদে ইসাবেলার ডান পাশ ফিরল। ধীরে ধীরে সিক্ত চোখ মেলে তাকায়। বালিশের কোণটা দুহাতে চেপে ধরে মুখ বুজে কান্নার শব্দ গোপন করার চেষ্টা করে। মনে মনে ভাবে এ কি স্বপ্ন ছিল? নিকোলাসকে স্বপ্নে এসেছিল? যা শুনল সব কি ওর স্বপ্ন? কিন্তু সেই সোনামাটির গন্ধ যে স্পষ্ট পেয়েছিল ও, নাক টানলো আর একবার। এখনো এই ঘরে গন্ধটার রেশ রয়ে গেছে। তবে সত্যিই এসেছিল ওর ঘরে নিকোলাস? ওই কথাগুলো স্বপ্নে নয়, বাস্তবেই বলেছে। ইসাবেলার সর্বশরীর অসাড় হয়ে এলো। অস্থির হয়ে ওঠে চিত্ত। নিকোলাসের মনের কথা জেনে কিভাবে প্রতিক্রিয়া করবে ভেবে পেল না। কাঁদতে কাঁদতেই হেসে উঠল। পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। এভাবে বিক্ষিপ্ত মনে নির্ঘুম কাটিয়ে দিল ঘন্টার পর ঘন্টা। রাত ভোর হওয়ার পথে ইসাবেলা আবার বাপাসে ফিরে শোয়। সামনের অন্ধকারে নির্নিমেষ চেয়ে রইল। একসময় জলে ভরে উঠল আখি। আপনাকে ঘৃণা করতে পারলে বুঝি ঠিক হতো, কিন্তু সেই ঠিক আজ আমার কাছে বেঠিক নিকোলাস। আপনাকে ঘৃণা করা ইহ জীবনে আমার হবে না। পিটারকে আমি ভালোবাসতাম, ভেবেছিলাম এই অনুভূতি কখনো বদলাবে না। আজ দেখুন, ভালোবাসি কথাটা ভালোবাসতাম হয়ে গেল। বেঈমান, বেহায়া হলো আমার মন আপনার কারণে নিকোলাস। দুহাত বুকে জড়ো করে বলে, ঈশ্বর, আর দেখিও না তাকে। এ মন বড় দুর্বল। একবার একজন ভেঙেছে, জোড়াতালি দিয়ে বেঁচে আছি। এবার ভাঙলে যে আর বাঁচতে পারবো না। যা আমার হবে না তাতে আর মন মিশিও না। দয়া করো প্রভু, এই দুর্বল মনের ওপর করুণা করো। ইসাবেলার রাত ভোর হলো অশ্রু বিসর্জন দিয়ে। ভোরের দিকে আবার ঘুমে তলিয়ে যায়। ঘুম ভাঙে মাধভেইর ডাকে। ঘুম চড়ানো চোখে দরজা খুলে আবার ফিরে এলো বিছানায়। কম্বল টেনে উপর হয়ে শুয়ে পড়ল। মাধভেইর ক্রাচের ঠক ঠক শব্দ বিছানার পাশে এসে থামে। বিছানার এক পাশে দেবে যায়। ইসাবেলার রাতের কান্না হঠাৎ ফিরে আসে। উদ্বিগ্ন হয়ে ওঠে মাধভেই। কোনো জবাব নেই। ফুপিয়ে কাঁদছে ইসাবেলা। মাধভেই আর প্রশ্ন করলো না। ইসাবেলা ওকে নিজের জীবনের অনেক কিছুই বলেছে। নিজের পরিবার পরিজনের কথা।
পিটারের কথা, অসুস্থতার কারণে বায়ু বদলে বাড়ি থেকে দূরে আসা, আততায়ীর হাতে ভ্যালেরিয়ার মৃত্যু, তারপর সেখান থেকে পালিয়ে একের পর এক বিপদ কাটিয়ে এই পর্যন্ত লিভিয়ার আশ্রয়ে থাকা ইত্যাদি। মাধভেই বিশ্বাস করেছিল ওর কথা। মেয়েটার প্রতি করুণা জন্মেছিল। কথা দিয়েছে পাটা চলার মতো ঠিক হলেই বাড়ি পৌঁছে দিয়ে আসবে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল। ইসাবেলা মাথা ঝাঁকালো হ্যাঁ সূচক। হাঁপ ছেড়ে আহত পায়ের দিকে তাকায় মাধভেই। পাটা যে কবে ঠিক হবে, কবে পৌঁছে দেবে আপন দেশে মেয়েটাকে। ক্যাম্প এবং যুদ্ধস্থলের অতিরিক্ত ঠান্ডায় পায়ের টিস্যু অকেজো হতে থাকে। অসহনীয় ব্যথা হতো। ওর সাথের কয়েকজন সৈন্যের মৃত্যু ঘটেছিল এই রোগে। মাধভেই মরেনি, কিন্তু ওর ডান পাটা প্রায় অকেজো হয়ে যায়। ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন, বলেছেন এ পা আর ভালো হবে না। পঙ্গু দিয়ে তো যুদ্ধ হয় না। ফিরতে হলে বাড়িতে ওকে। মাদাম আদলও না আশা ছাড়েননি। আধুনিক ঔষধা পারেনি ভেষজ পাতা দিয়ে, তাই চেষ্টা করছেন। আজকাল মাধভেই সামান্য অনুভব করে পায়ে হতাশা ভুলে নিজেও মনে মনে আশা করে একদিন দুপাশে দাঁড়াবে। ইসাবেলা সেই আশায় জোর বাড়িয়ে দিয়েছে। এই মেয়েটাকে দেওয়া কথা ওর মনোবলে শক্তি যোগায়। মাত্র 25 বছরের জীবন, কত কি দেখার করার বাকি আছে। ওই যে মেয়েটা যাকে মাধভেই মন দিয়ে বসে আছে, যে মাধভেইর জীবনের প্রথম প্রিয়তমা, পরপর দুটো রাতের সঙ্গিনী ছিল মেয়েটি। ওই 2 রাতই শ্রেষ্ঠ রাত মাধভেইর জীবনে। এরপর আর দেখা হয়নি, বলা হয়নি মনের কথা। ইসাবেলাকে রাশিয়া নিয়ে যাওয়ার পর সে আরেকবার ওই ক্লাবে যাবে, খুঁজবে মেয়েটাকে। প্রায় 2 বছর হতে চললো। এতদিনে মেয়েটার নিশ্চয়ই নতুন সঙ্গী হয়েছে, অথবা প্রেমিক। এখন কি মাধভেইকে চিনবে? মনটা বিষণ্ণ হয়ে ওঠে এসব ভেবে। ইসাবেলা চোখ মুছে উঠে বসলো। এতক্ষণ কেঁদে বড্ড হালকা লাগছে। মাধভেইর প্রশ্ন এড়াতে বিছানা ছেড়ে নেমে সোয়েটার পরে নেয়। অবিন্যস্ত চুলগুলোর ওপর স্কার্ফে পড়তে পড়তে বলল, নাস্তা করেছো মাধবী? আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রুমে গিয়ে বসো। লনে মাথা খারাপ হয়েছে তোমার? এত ঠান্ডার মধ্যে লনে বসলে পায়ে সমস্যা হবে তোমার। না মাদাম রাগ করবেন। দীর্ঘশ্বাস ছেড়ে বসার ঘরে এসে বসলো মাধভেই। ইসাবেলার খারাপ লাগলো ওর বিমর্ষ মুখ দেখে। একটুখানি ভেবে কিচেনে গেল। ফিরে এলো প্রায় মিনিট 5 পরে। চলো আমার সাথে। বাবা কি রাগ, ওঠো বলছি। জোরপূর্বক দাঁড় করিয়ে নিয়ে এলো পূর্ব দিকের বড় জানালার পাশে। খোলা জানালা দিয়ে বাইরের বড় আচ্ছাদিত গাছ, বাড়ির সবই দেখা যাচ্ছে। অদূরের সাদা বরফে মোড়া জঙ্গলের খানিকটাও চোখে পড়ে। হিম বাতাস বইছে। মাধভেই জানালা ঘেঁষে হাত বাড়ায় বাইরে। তুষার বৃষ্টিতে ভিজে গেল ওর হাত। হাসি মুখের সামনে চেয়ে রইল। বন্ধ ঘরে বসে এই খোলা হাওয়া, শীতল বাতাসও মিস করছিল। প্রাণ ভরে শ্বাস নিল। ইসাবেলা ভেতরের ঘর থেকে ছোট্ট টেবিল আর দুটো চেয়ার এনে রাখলো। টেবিলের ওপর চকলেট, রোল, গরম কফি, কুকিজ আর প্যানকেক দিয়ে সাজিয়েছে। মাধভেই বসলো চেয়ার টেনে। ইসাবেলা বসার ঘরের ফায়ার প্লেস থেকে কয়েক টুকরো উত্তপ্ত কয়লা একটা লোহার পাত্রে এনে মাধভেইর পায়ের নিচে রেখে হাত ঝাড়া দিয়ে বলল। শেষ। ঘুরে দাঁড়ায় মাধভেইর দিকে। এবার খুশি তো? সানন্দে মাথা নাড়ে মাধভেই। ইসাবেলা সবটা দেখে নিয়ে বলে, 1 মিনিট, আরেকটা জিনিসের অভাব। আমি যাব আর নিয়ে আসবো। এক ছুটে দোতলায় উঠে গেল। কিছুক্ষণ পর নেমে এলো একটা বই হাতে। মাধভেইর সামনে নিবেদনের ভঙ্গিতে বইটা দিয়ে বলল, মহারাজ, আজকের এই ব্রেকফাস্টটা আরো একটু চমৎকার করতে কবিতার বইটা পাঠ করার অনুরোধ জানানো হচ্ছে। বইটা হাতে নিয়ে রাজার ভঙ্গিতে মাধভেই বলল। তারপর দুজনে হো হো করে হেসে ওঠে। ইসাবেলা মাধভেইর সামনের চেয়ারে গিয়ে বসে। এক টুকরো প্যানকেক মুখে দিয়ে ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে বই থেকে কবিতার লাইন আওড়াতে লাগলো মাধভেই। চকলেট রোল চিবুতে চিবুতে দুহাতের মাঝে গাল রেখে মুগ্ধ হয়ে শুনছে ইসাবেলা। ঠোঁটের হাসি দেখে কে বলবে এ কেবল নিজের মনকে ভুলিয়ে রাখার ছল। স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, একমাত্র পুত্র যুদ্ধাহত হয়ে ঘরে বসে আছে। মাদাম আদলৌনার সংসার বড় কষ্টে চলতো একসময়। অর্থাভাবে রাঁধুনি হিসেবে কাজ নিলেন মেয়রের বাড়িতে। আগে সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানে থাকতে হতো। এখন মাদামের শরীর ভালো যাচ্ছে না।
মেয়র পত্নী ভালো মনের মানুষ। মাদাম আদলৌনার কর্মনিষ্ঠায় খুশি হয়েছে তিনি। মাস কয়েক হলো মাদামের স্বাস্থ্যের অবনতি দেখে 3 বেলার জায়গায় 2 বেলা রান্না করতে বলেছেন। মাসের বেতন আগের মতোই রেখেছেন অবশ্য। মেয়র বাড়িতে 2 বেলা রান্না করে কিছু অর্থ জমিয়ে 5টা ভেড়ি কিনেছিলেন। ভেড়িগুলো এখনো দুগ্ধ দেওয়ার মতো হয়নি। ওর গায়ের পশম খানিক বেড়েছে। আরো কিছুদিন গেলে পশম ছাড়িয়ে নেবেন, তারপর সেগুলো দিয়ে বানাবেন সোয়েটার, কম্বল। এসব কাজে মাদাম আদলৌনা বেশ দক্ষ। এই ভেড়িগুলো নিয়ে মাদাম আদলৌনার স্বপ্ন অনেক। ভবিষ্যতে এদের সংখ্যা বাড়লে ফার্মটা বড় করবেন। দুধ বিক্রির সাথে সাথে মাখন পনিরও তৈরি করে বাজারজাত করার চিন্তা ভাবনা আছে। তখন এতেই তার সংসার ভালোভাবেই চলে যাবে। ততদিনে সৃষ্টিকর্তার কৃপা হলে মাধবেও পুরোপুরি সুস্থ হয়ে দাঁড়াবে। ভালো একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাবেন। ছেলের জন্য ভালো মেয়ের কথা ভাবতেই ইসাবেলার মুখটা ভেসে উঠল। মেয়েটাকে মাদামের ভারী ভালো লাগে। ওদের দুজনকে একসাথে বেশ মানায়। ইসাবেলাকে নিয়ে ছেলের মনের ভাবনা কি মাদামের খুব জানতে ইচ্ছে করে। আজ ভাবলেন ছেলেকে একটু বাজিয়ে দেখবেন। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমে বাড়ির পেছনের ফার্মটা ঘুরে এলেন। ভেড়ি ছাড়াও তাদের একটি খয়েরি রঙের ঘোড়া আছে। ঘোড়াটি মাদামের স্বামীর পছন্দের ছিল। স্বামীর স্মৃতি মনে করে ওর গায়ে মাঝে মাঝে হাত বুলিয়ে দেন। মৃত মালিকের কথা স্মরণ করে না আহ্লাদে। ঘোড়াটা কেমন একটা আওয়াজ তোলে, মাথা ঘষে মাদামের গায়ে। আজ ঘোড়াটা ভিন্ন আচরণ করলো। কাছেই ঘেঁষতে দিল না। ভেড়িগুলো এক কোণে ঘাড় গুজে বসে আছে, যেন রাজ্যে ক্লান্তি ওদের চোখে। সকালে দেওয়া ঘাসগুলোও নেতিয়ে আছে সামনে। মাদামের মনটা কেমন করলো। বাড়ির ভেতর ফিরে এলেন। কিচেনে তৈজসপত্র নাড়াচাড়ার শব্দ হচ্ছে। মাদাম আদলৌনা এগিয়ে গেলেন। বিটরুট স্যুপের সুগন্ধ পাচ্ছেন তিনি।